নমস্কার। শুরু করছি শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প, বন্য শিশু। জ্যৈষ্ঠ 1307 সালে গল্পটি প্রকাশিত হয়েছিল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বন্য শিশু। প্রচুর পরিমাণে শীত ও বস্ত্রাদি সংগ্রহ করিয়ে 1 ডিসেম্বর কুমুদনাথ স্ত্রী ও 2 বৎসর বয়স্ক শিশুপুত্র লইয়া সিমলা পাহাড় যাত্রা করিলেন। শ্রেষ্ঠ জ্যোতিষীকৃত পঞ্জিকা সে দিনটি যাত্রার পক্ষে শুভতম বলিয়া পরিগণিত ছিল, কিন্তু অলক্ষ্যে থাকিয়া আলোক নিরঞ্জন মানুষের গণনায় কখন কি উলটপালট করিয়া দিলেন, গ্রহগণের অবস্থানের কোথায় কি বিপর্যয় ঘটাইলেন কেহ জানে না। এই দম্পতির পক্ষে এমন অশুভক্ষণের যাত্রা জীবনে আর ঘটে নাই। বৎসরখানেক ধরিয়া ম্যালেরিয়া জ্বরে ভুগিয়া কুমুদনাথের দেহকানি অস্থি চর্মসার হইয়া পড়িয়াছিল। ডাক্তার বলিলেন, আপনি পশ্চিমে গিয়ে শীত ঋতুটা যাপন করে আসুন। কুমুদবাবু স্ত্রীর নাম গিরিবালা। সিমলা পাহাড় তাহার জন্মস্থান। 9-10 বৎসর অবধি তিনি সিমলায় ছিলেন। তাহার পিতা কালীকান্ত মিত্র মহাশয় সিমলায় কর্ম করিতেন। গিরিবালা স্বামীকে ধরিয়া বসিলেন, সিমলা চলো। কুমুদনাথ বলিলেন, সর্বনাশ, এই শীতে সিমলা? ওগো, যত ভয় করছো তত কিছুই নয়। সিমলায় শীত ভারী সুন্দর। বরফ পড়া তো কখনো দেখোনি, তাও দেখবে, সে অতি চমৎকার দৃশ্য। কুমুদবাবু ডাক্তারকে জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, ক্ষতি নেই, সে বরং আরো ভালো, তবে যদি খুব সাবধানে থাকতে পারে। ডাক্তারের উপদেশ পুঙ্খানুপুঙ্খরূপে পালনপূর্বক তাহারা যাত্রা করিলেন। 3 সপ্তাহকাল মহা আনন্দে সিমলায় কাটিল। সিমলা কালেক্টরি অফিসে কুমুদনাথের একটি সতীর্থ ছিলেন, যদুবাবু। তিনি একটি সুন্দর দ্বিতল বাটি ঠিক করিয়া রাখিয়াছিলেন। কুমুদনাথ প্রথম প্রথম বেশি চলাফেরা করিতে পারিতেন না। কখনো সোফায় শুইয়া সিমলা গাইড বুক হাতে সিমলার সর্বত্র কল্পনায় পর্যটনের সুখ অনুভব করিতেন। কখনো বা বাতায়নের নিকট চৌকি পাতিয়া রাজপথে ভারবাহী উষ্ট্র শ্রেণী, এক্কা, টাঙা কিংবা ঝাপানের গতিবিধি নিরীক্ষণ করিতেন। ভারী আনন্দ বোধ হইত। সবই নতুন। বিশেষত একটা দুধে আলতা বর্ণের পাহাড়ি মুখ দেখিলে কুমুদনাথের পরিতৃপ্তির সীমা থাকিত না। অদূর কোনো খাদের গায়ে সিঁড়ির মতো থাক থাক কাটা শস্যক্ষেত্র, পাহাড়িদের কুটির, তাহাদের বেশভূষা, তাহাদের আকার প্রকার, এ সবেরই প্রতি কুমুদবাবু কেমন একটা অনির্বচনীয় আকর্ষণ অনুভব করিতেন। আবার নতুন বিশ্ব 20 ডিসেম্বর ভালো রকম একটা তুষারপাত হইয়া গেল। কুমুদবাবু তাহার শিশুপুত্রেরই মতো আনন্দে অধীর। গিরিবালা প্রসন্ন হাস্যে স্বামীর আনন্দে আনন্দিত হইলেন। আজ 25 ডিসেম্বর, বড়দিন। প্রাতে 8টার সময় যদুবাবু আলস্টার গায়ে দিয়ে বুটের উপর পট্টি বাঁধিয়া সুদীর্ঘ বরফের লাঠি হাতে করিয়া বালুগঞ্জে কুমুদবাবুর বাসায় আসিয়া দর্শন দিলেন। কুমুদবাবু তখন সবেমাত্র শয্যা ত্যাগ করিতেছেন। দেখা হইবা মাত্র যদুবাবু হাস্য মুখে জিজ্ঞাসা করিলেন, কেমন, গায়ে একটু বল পেলেন? হ্যাঁ, অনেকটা উন্নতি দেখতে পাচ্ছি। দুবেলায় আধসের 3 পোয়া মাটন হজম করছি। যদুবাবু ভ্রুযুগল কুঞ্চিত করিয়া
যেন ভারী নিরাশ হইয়া ধীরে ধীরে বলিলেন, মোটে আধসের 3 পোয়া, তাও দুবেলায়। কুমুদবাবু হাসিয়া বলিলেন, মশাই, কাল সন্ধেবেলা আমাদের এখানে আপনার নেমন্তন্ন রইল। যদুবাবু লোকটি বড় ভালো মানুষ, একটু ঘুরানো কথা হঠাৎ বুঝিতে পারেন না। বালকের মতো বিস্মিত হইয়া জিজ্ঞাসা করেন, কি? বলিয়ে দিলে তখন বালকেরই মতো হা হা করিয়া হাসিয়া আকুল হন। নিমন্ত্রণ করায় বলিলেন, কেন বলুন দেখি, হঠাৎ নেমন্তন্ন করে বসলেন যে? কুমুদবাবু বলিলেন, আধসের 3 পোয়া মাংস খাই শুনে নিরাশ হলেন। আপনি কত খান সেইটি আমি দেখতে চাই। যদুবাবু হা হা করিয়া হাসিয়া উঠিলেন। এই সময় ভৃত্য চা আনিল। হাসি থামিলে যদুবাবু বলিলেন, আমি একবেলায় 1 সের 1.5 সের অনায়াসে পার করি, এখন আর বেশি পারি নে। পূর্বে যখন নিচে রাবলপিন্ডিতে ছিলাম, একবার শখ হয়েছিল ভেড়ার মাথা খাবার। প্রত্যহ একটা করে এত বড় ভেড়ার মাথা ক্রমাগত 40 দিন খেলাম। 40 দিনের পর চর্বিতে গা ফাটতে লাগলো। একজন ডাক্তার ছিল, সে বারণ করলে, বললে গায়ে বেশি চর্বি হয়ে হৃদরোগে মারা পড়বে। কুমুদবাবু শুনিয়ে অত্যন্ত আমোদ অনুভব করিলেন। বলিলেন, কাল আপনার জন্য একটা ভেড়ার মাথাও প্রস্তুত থাকবে। দুইজনে আরাম করিয়া উষ্ণ চা পান করিতে লাগিলেন। যদুবাবু জিজ্ঞাসা করিলেন, খুব বেড়াচ্ছেন তো? হ্যাঁ, খুব নয়, তবে বেড়াচ্ছি বই কি। কাল জ্যাকও প্রদক্ষিণ করে এসেছি। আর একটু সবল হন, তারপর আমি আপনাকে নিয়ে বেড়াবো। এখন আপনি পারবেন না আমার সঙ্গে, হাঁপিয়ে পড়বেন। প্রথম পাত্র নিঃশেষ করিয়ে যদুবাবু দ্বিতীয় পাত্র চা গ্রহণ করিলেন। এতক্ষণ ঘরে বাতি জ্বলিতেছিল। বাহিরে আলো রহিয়াছে দেখিয়ে ভৃত্য সারসির উপর হইতে পর্দা সরাইয়া দিল, বাতি নিভাইল। দ্বিতীয় পাত্র নিঃশেষ করি যদুবাবু বিদায় চাহিলেন। কুমুদবাবু বলিলেন, বসুন না, অত তাড়াতাড়ি কি? একটু কাজ আছে। যোগ টোগ নাকি? যদুবাবু যে গোপনে যোগ অভ্যাস করিয়া থাকেন, এ কথা সিমলার আবাল বৃদ্ধ সকল বাঙালি অবগত আছে। সলজ্জ হাসি হাসিয়া যদুবাবু বলিলেন, সেসব হয়ে টয়ে গেছে। তবে আজ একটু অন্য কাজ আছে। সকাল সকাল খেয়ে একবার তারাদেবী যেতে হবে। মেয়েরা অনেক দিন থেকে ধরেছে তারাদেবী যাবেন। তা আমায় বলেননি কেন? আমার স্ত্রীও যে এসে অবধি একদিন যাবার জন্যে ব্যস্ত হয়েছেন। কত দূর বলুন দেখি? এই 6-7 মাইল। রিক্সা যায়, নিজে অবধি যায়। কখন বেরোলে সন্ধ্যের মধ্যে ফেরা যায়? 12টার সময় বেরোলেই যথেষ্ট। যদুবাবু বললেন, আরও সকাল 11টার সময় বাহির হওয়া ভালো। তো পরামর্শ ঠিক হইল। আজ সৌভাগ্যক্রমে আকাশটাও বেশ পরিষ্কার আছে। বিগত তুষারপাতের পর 5 দিন অতীত হইয়াছে। তুষার গলিয়া শুকাইয়া পথ বোধ হয় পরিষ্কার হইয়া গিয়ে থাকিবে। যদুবাবু বলিলেন, 11টার সময় তাহাদের রিক্সা এবং ইহাদের জন্য 3খানি খালি রিক্সা আসিয়া উপস্থিত হইবে, একখানি খোকার চাকরির জন্য। বলিয়া তিনি বরফের লাঠি হাতে করিয়া হাসিতে হাসিতে মশমশ শব্দে অন্তর্হিত হইলেন। কুমুদবাবু ভাবিতে লাগিলেন,
বাপরে, একটা যেন অসুর বিশেষ। কি করলে অমন হওয়া যায়? কিয়ৎক্ষণ পরে এই কক্ষে গিরিবালা আসিলেন। তিনি কিন্তু তারাদেবী যাইবার প্রস্তাব শুনিয়া ততটা হর্ষ প্রকাশ করিলেন না। বলিলেন, আবার সঙ্গী জোটালে কেন? আমরা দুজনে যেতাম, তোমার সঙ্গে কথাও কইতে পাবো না। কিছুই নয়। কুমুদবাবু বলিলেন, বিদেশে সঙ্গীহীন হয়ে কোথাও যাওয়া ঠিক নয়। আর ওরা সব জানেন শোনেন, ভালো করে সব দেখিয়ে শুনিয়ে দিতে পারবেন। গিরিবালা মৃদু স্বরে বলিলেন, আমিও এখানকার সব জানি, সব শুনি। তখন বেলা প্রায় 10টা। ইহারা ক্রমশ স্নানাহার শেষ করিলেন। খোকাকে দুধ খাওয়ানো হইল, তাহাকে কাজল পরানো হইল, সাজসজ্জা হইল। 11:30টার সময় যদুবাবুরা ফটকে আসিয়া উপস্থিত হইলেন। যাত্রা করিবার সময় গিরিবালার দক্ষিণ চক্ষু স্পন্দিত হয় নাই। ভাবি অমঙ্গলের কোনো সূচনাই তাহাকে চঞ্চল করে নাই। তথাপি কেমন বিষণ্ণ মনা হইয়া রহিলেন। এখন যখনই এই তারাদেবী যাত্রা ঘটনা তাহা স্মরণ পথে উদিত হয়, সমস্ত দেহ শিহরিয়া উঠে। সিমলার সীমা পার হইয়া কুমুদবাবু রিক্সা হইতে অবতরণ করিয়া যদুবাবুর সহিত পদব্রজে চলিতে লাগিলেন। তাহা দেখিয়া বধূদের সাধ হইল তাহারও হাঁটিয়া যাইবেন। নামিলেন। কিছু দূর যাইতে না যাইতে পরিশ্রান্ত হইয়া আবার রিক্সায় উঠিলেন। যদুবাবু সহাস্য মন্তব্য করিলেন, মেয়েদের কোনো ক্ষমতাই নেই, কেবল সকল কাজেই একটা আঁকুপাঁকু আছে। এই পাহাড়ের পথে চলা কি ওদের কাজ? গিরিবালা সঙ্গিনীদের সঙ্গে হাস্যলাপে আবার প্রফুল্ল হইয়া উঠিয়েছেন। তাহার মনে আর কোনো বিষণ্ণতা নাই। 2টার সময় তারাদেবীতে রিক্সা পৌঁছিল। সে একটা পর্বত চূড়া, স্বীয় পাদমূল হইতে প্রায় 200 ফিট উচ্চ। রিক্সা ছাড়িয়া ইহারা চূড়ারোহণ আরম্ভ করিলেন। মন্দিরের অভ্যন্তরে পাথরের সিন্দুর মাখানো তারা দেবী বিগ্রহ দেখিলে ভীতির সঞ্চার হয়। মেয়েরা পূজা আদি করিলেন। পুরুষ 2 জন চতুর্দিকে ঘুরিয়া মন্দিরের শোভা দর্শন করিতে লাগিলেন। একদিকে গভীর খাদ, অন্যদিকে সমুচ্চ অরণ্য, অত্যন্ত নির্জন, ভাবুক, জনপ্রিয় স্থান। অদূরে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গ দেখা যাইতেছে। মধ্যাহ্নের প্রখর রৌদ্রে অতি ঔজ্জ্বল্যে ঝকঝক করিতেছে। মন্দিরের পূজারী ইহাদের সহিত গল্প আরম্ভ করিল। বাবাজির বাড়ি জেলা হোশিয়ারপুর। কিরূপ আয় হয়? সেও তো সামান্য। পাহাড়িয়াগণ প্রায়ই পয়সা কড়ি দেয় না। কেহ বা গধূম, কেহ বা আলু, কেহ বা মধু দিয়ে যায়। নিচে বাউলিতে ঝর্ণার জল সঞ্চিত আছে, সেইখান হইতে কলসি ভরিয়া লইয়া আসিতে হয়। এই সময় অদূরে চিরবৃক্ষের তলে শিশুর ক্রন্দন ধ্বনি শোনা গেল। একটা পাহাড়িয়া শিশু রৌদ্রে শুইয়া ঘুমাইতেছিল। সে উঠিয়া বসিয়া ক্রন্দন আরম্ভ করিয়াছে। তাহার দিকে দৃষ্টিপাত করিয়া পুরোহিত বলিল, বাবাজি, আজ 2 দিন উহাকে লইয়া মহা বিপদে পড়িয়াছি। বন্ধুদ্বয় ধীরে ধীরে শিশুর কাছে গিয়া উপস্থিত হইলেন। তাহার গায়ে কিসের চামড়ার একটা জামা, মাথায় চামড়া একটা অদ্ভুত টুপি, গলায় কতকগুলি নানাকৃতি হাড় গাঁথা মালা। বৎসর 2 বয়স হইবে। বাবাজি বলিল, 2 দিন হইল ছেলেটিকে সে কুড়াইয়া পাইয়াছে। কোন পাহাড়িয়া রমণী
ইহাকে হারাইয়া গিয়াছে, আজিও খুঁজিতে আসিল না। কেই বা ইহাকে খাওয়ায়, কেই বা কি করে। কুমুদনাথ যদুবাবুকে বলিলেন, চলুন একে আমরা নিয়ে যাই। পাগল হয়েছেন? কি করবেন একে নিয়ে? কুমুদনাথ বলিলেন, মানুষ করব। যদি এর মা এখানে খুঁজতে আসে, বাবাজিকে ঠিকানা দিয়ে যাব, মার ছেলে মাকে ফিরিয়ে দেব বলিয়া কুমুদনাথ স্ত্রীকে নির্জনে ডাকিলেন। তাহাকে বলিতে প্রথমে তিনি স্বীকৃত হইলেন না। কুমুদনাথ অসহায় শিশুটির পক্ষ অবলম্বন করিয়া স্ত্রীকে অনেক বুঝাইলেন। বলিলেন, দেখো, এরা অসভ্য জাতি, এদেরকে ছেলে হারালে কোনো দুঃখ আছে? তাহলে মা আসত, নিয়ে যেত। এখানে থাকলে ছেলেটি দুদিনে মারা পড়বে। এ কথায় গিরিবালার মাতৃহৃদয় বিচলিত হইল। তিনি শিশুটিকে লইতে সম্মত হইলেন। বোতলে খোকার জন্য দুগ্ধ ছিল, তাহার কিয়দংশ তাহাকে পান করানো হইল। নামিবার সময় উপস্থিত। 4টা বাজিতে বেশি বিলম্ব নাই। 5টার সময় সূর্যাস্ত হইবে। খোকা স্বীয় পিতৃকোর দখল করিল। তাহার চাকরের কোলে বন্য শিশুকে দেওয়া হইল। রাত্রি 7টার সময় ইহারা দল বলে সিমলায় প্রত্যাবর্তন করিলেন। পরদিন গিরিবালা বন্য শিশুকে উষ্ণ জলে উত্তম রূপে ধৌত করিয়া গলার মালা খুলিয়া কাজল পরাইয়া মানুষের মতো করিয়া তুলিলেন। কুমুদনাথ বলিলেন, ইহার নাম রহিল বুনু। খোকা এইবার তাহার সহিত ভাব করিল। এতক্ষণ তাহার কি মুতকি মার্কা বেশ দেখিয়া ভয়ে তাহার কাছে ঘেঁষে নাই। সন্ধ্যাবেলায় যদুবাবুর নিমন্ত্রণ ছিল। তিনি আসিয়া প্রমাণ করিয়া দিলেন যে বৃথা আস্পালন করা তাহার অভ্যাস নহে। আহার আনতে বলিলেন। কোত্থেকে একটা ছেলে কুড়িয়ে আনলেন। একদিনের ফল ভোগ করতে হবে। কুমুদনাথ হাসিলেন, বলিলেন, মশায়, এ তো আর বাঘের শিশু নয় যে বড় হয়েও জাতি ধর্ম ভুলবে না। একদিন ঘাড় শুষে রক্ত খাবে। যদুবাবুর কোনো উত্তর জোগাইল না। একটু থমকিয়ে গিয়ে 1 মিনিট পরে উচ্চহাস্য করিয়া বলিলেন, তা ঠিক, তা ঠিক। তা দেখুন মানুষ করে, এ বুনো যদি পোষ মানে। বন্য শিশু সারাদিন বেশ খেলাধুলো করিল, কিন্তু পরদিন প্রভাতে দেখা গেল তাহার গা ভারী গরম হইয়াছে, জ্বর হইয়াছে। সারাদিন ছেলেটা জ্বরের ঘোরে অচেতন হইয়া পড়িয়া রহিল। বৈকালে কুমুদনাথ ডাক্তার আনাইলেন। ডাক্তার বলিল, ঠান্ডা লাগিয়ে ফুসফুসে বিকৃতি ঘটিয়াছে। ঔষধপত্রের ব্যবস্থা হইল। রীতিমতো চিকিৎসায় 2 দিন কাটিল, কিন্তু শিশুটি কিছুতেই বাঁচিল না। 29শে ডিসেম্বর রাত্রি 2টার সময় গিরিবালার কোলে তাহার মৃত্যু হইল। গিরিবালা অনেক কাঁদিলেন। বলিতে লাগিলেন, আহা, কার বাছা! আমরা যদি না আনি তো ভালোই করি। কেন এই কুবুদ্ধি হলো? মিছি মিছি নিমিত্তের ভাগী হতে হলো। এখন যদি তার মা আসে, তবে কি হবে? কি জবাব দেব? সঙ্গীহারা হইয়া খোকা একটু বিমনা হইল। থেকে থেকে জিজ্ঞাসা করে, বুনো কোথায় গেল? সারাটা দিন এই দম্পতির মনের অসুখে কাটিল। রাত্রি প্রায় 9টা। আহারাদির পর কুমুদবাবু শয়নের জন্য প্রস্তুত হইতেছেন। এমন সময় নিম্নে ডাক পিয়নের কণ্ঠস্বর শ্রুত হইল। ভৃত্যকে পত্র দিয়ে সে ফিরিয়া গেল। তাহার পদশব্দও পাওয়া গেল।
কুমুদনাথ প্রতি মুহূর্তে পত্রহস্তে ভৃত্যের প্রতীক্ষা করিতেছিলেন, কিন্তু সে আর আসে না। নাম করিয়া ডাকিবার জন্য জানালা খুলিলেন। অত্যন্ত শীতল বায়ুর সঙ্গে সঙ্গে একটা অস্ফুট কোলাহল ধ্বনি কর্ণে প্রবেশ করিল। ব্যাপারটা কি জানিবার জন্য কুমুদনাথ লণ্ঠন লইয়া নিম্নে অবতরণ করিয়া গেলেন। দেখিলেন চাকর বিশু একটি সুন্দরী যুবতী পাহাড়িয়া স্ত্রীলোককে ধরিয়া রহিয়াছে। স্ত্রীলোকটি অত্যন্ত বল প্রয়োগ করিয়া ছাড়াইবার চেষ্টা করিতেছে। কুমুদনাথকে দেখিবা মাত্র সে বস্ত্রাঞ্চল হইতে কুক্কুরি ছুরি বাহির করিল। তাহা দেখিয়া কুমুদনাথ পিছু সরিয়া আসিলেন। বিশুও তাহাকে ত্যাগ করিল। তখন সে উন্মুক্ত দ্বার পথে বাহির হইয়া দ্রুত বেগে পলায়ন করিল। বিশুও মহা উত্তেজিত হইয়া বলিল, বাবু চোর। কুমুদবাবু তাহার বুদ্ধির উপর দোষারোপ করিয়া বলিলেন, ধরলি ধরলি, হাত দুটো যদি ধরতিস তবে ছুরি বার করতে পারত না। বিশুও বলিল, উহাদের গায়ে ভারী জোর, জাপটাইয়া না ধরিলে রাখা যাইত না। যাহা হোক, কুমুদনাথ বিবেচনা করিলেন, চোর চুরি করিতে পারে নাই, পলাইয়াছে মাত্র, ইহাই ভালো। ধরিলে পুলিশে দিতে হইত এবং তাহা লইয়া অনেক হাঙ্গামা পোয়াইতে হইত। ফিরিয়া উপরে গিয়া শয়ন করিলেন। গিরিবালা সব শুনিয়া বলিলেন, চোর নয়, তোমার চাকরের সখী, ধরা পড়বার ভয়ে উপস্থিত বুদ্ধির ব্যবহার করেছে। তবে ছুরি কেন জানো না বুঝি? ও পাহাড়ি মেয়েদের দস্তুর, সঙ্গে সর্বদা ছুরি থাকে। পরদিন প্রভাতে কুমুদবাবু চাকরটাকে ডাকিয়ে জিজ্ঞাসাবাদ করিলেন, কিন্তু সে কিছুতেই ওই রমণীকে স্বীয় প্রণয়িনী বলিয়া স্বীকার করিল না। সেদিন আকাশ বেশ পরিষ্কার। খোকাকে ঠেলাগাড়িতে বসাইয়া তাহার চাকর তাহাকে বেড়াইতে লইয়া গেল। তখন বেলা 2টা। গিরিবালা চাকরকে বারংবার করিয়া বলিয়া দিলেন যেন 1 ঘণ্টার বেশি বিলম্ব না হয়। 3টে বাজিল, তবু খোকা ফিরিল না। 3:30টার সময় স্বামী স্ত্রী উৎকণ্ঠিত হইয়া উঠিলেন। খোকার অন্বেষণে চাকর পাঠাইবার পরামর্শ হইতেছে। এমন সময় পুলিশ হইতে এই পত্র। বিশেষ ঘটনা উপলক্ষে দারোগা কুমুদবাবুকে এক্ষুনি থানায় আহ্বান করিতেছেন। একে ছেলে ফিরিল না, তাহার উপর পুলিশ হইতে এই পত্র। একটা আসন্ন বিপদের ভয়ে 2 জনেই ব্যাকুল হইয়া পড়িলেন। কুমুদবাবু তৎক্ষণাৎ বাহির হইলেন। গিরিবালা শূন্য গৃহ হরিণীর মতো ছটপট করিতে লাগিলেন। কিছুক্ষণ অতীত হইলে পর গিরিবালা ভৃত্য বিশুয়াকে থানায় পাঠাইয়া দিলেন। বলিলেন, বাবুর যদি আসিবার বিলম্ব থাকে, তুই যত শীঘ্র পারিস সংবাদ আনবি কি হইয়াছে। কুমুদবাবু থানায় গিয়ে দেখিলেন অত্যন্ত জনতা। বারান্দায় ঠেলাগাড়িতে খোকা ক্রন্দন করিতেছে। একজন কনস্টেবল প্রহরায় নিযুক্ত। কুমুদবাবু গিয়া খোকাকে কোলে করিলেন, তাহার মুখ চুম্বন করিলেন। খোকা তখন আশ্বস্ত হইয়া চুপ করিল। দারোগা সেলাম করিয়া বলিল, বাবু, আর একটু হইলে আজ আপনার সর্বনাশ হইত। ভৃত্য বাধা দিতে তাহাকে ছুরিকাঘাত করিয়াছে। চাকর কোথায়? তাহাকে রিপন হাসপাতালে পাঠাইয়াছি। বাঁচিবে তো? শঙ্কা নাই, বাঁচিবে। ছেলেকেও খুন করিত, কিন্তু খোদা বক্স সিপাহী গিয়ে তাহাকে ধৃত করে। কুমুদবাবু অতিশয় বিস্মিত হইয়া পড়িলেন। মনে হইল
করল রাত্রির সেই পাহাড়িয়া রমণী নহে তো? দারোগাকে বলিলেন, বন্দিনী কোথায়? দারোগা কুমুদবাবুকে গারদ ঘরে লইয়া গেল। কুমুদনাথ দেখিলেন সেই বটে, সেই পাহাড়িয়া সুন্দরী। ভাবিয়া চিন্তিয়া তাহার মনের রহস্য উদ্ধার করিতে পারিলেন না। সে কেন তাহার প্রতি এমন শত্রুতাপন্ন? দারোগাকে জিজ্ঞাসা করিলেন, এ কেন আমার ছেলেকে মারিতে চেষ্টা করিয়াছিল? কিছু জানেন? কিছু স্বীকার করিয়াছে? দারোগা বলিল, ও বলে তারাদেবী পাহাড়ে ওর ছেলে হারাইয়া গিয়েছিল, আপনি আনিয়া তাহাকে মারিয়া ফেলিয়েছেন, তাই ও প্রতিশোধ লইতে চায়। কুমুদবাবু বলিলেন, আমি মারিয়া ফেলিয়াছি? আমি? দারোগা বলিল, সে আমি আপনার ভৃত্যের এজাহারে সমস্ত জানিতে পারিয়াছি। দেখুন বাবু, ইহারা অসভ্য জাতি। ইহারা কি বুঝিবে যে আপনি ধর্ম ভাবিয়া উহার শিশুর প্রাণ রক্ষার জন্যই লইয়া আসিয়াছিলেন? উহাদের বিশ্বাস আপনি মারিয়া ফেলিবার জন্যই আনিয়াছিলেন এবং মারিয়াই ফেলিয়েছেন। কুমুদবাবু পূর্বেই বিশুয়ার কোলে খোকাকে বাড়ি পাঠাইয়া দিয়েছিলেন। এখন তাহার নিজ এজেহার দিয়া একটা কুলি ডাকিয়া খোকার ঠেলা গাড়ি সহ বাড়ি ফিরিলেন। গিরিবালা কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমার বাছার পুনর্জন্ম হলো আজ। কি কুক্ষণ এই বাড়ি থেকে বেরিয়েছিলাম। চলো, ফিরে চলো দেশে। এখানে আর এক দণ্ডও আমার থাকতে ইচ্ছে নেই। পরদিন আকাশ মেঘাচ্ছন্ন হইল। বৃষ্টিপাতের পর তুষারপাত আরম্ভ হইল। খোকার যে আমোদ, জানালা দিয়ে হাত বাহির করিয়া তুষার স্পর্শ করিতে চায়। ভারী অন্ধকার। 4টা বাজিতে না বাজিতে ঘরে আলো জ্বালিতে হইল। কুমুদবাবু বলিলেন, আজ সকাল সকাল আহার করিয়া লওয়া উচিত। খোকা সারাদিন খেলা করিয়া ঘুমাইয়া পড়িয়াছে। 6টার সময় কুমুদনাথ আহারে বসিলেন। গিরিবালা তাহার কাছে আগুন জ্বালিয়া বসিয়া গল্প করিতে লাগিলেন। আহার শেষ হইলে কুমুদনাথ ঘেরা বারান্দায় বাহির হইলেন। দেখিলেন একটা স্ত্রীলোক বিদ্যুতের মতো তাহার সম্মুখ দিয়ে দ্রুত ছুটিয়া গেল। সে আর কেহ নয়, সেই সর্বনাশী লেপচা রমণী। কিছুক্ষণ পূর্বে রক্ষীকে হত্যা করিয়া গারদ হইতে পলাইয়া আসিয়াছে। মুহূর্তের উত্তেজনা বশত কুমুদনাথ তাহার পশ্চাতে ধাবিত হইলেন। নিম্নে অবতরণ করিবা মাত্র দেখিলেন বিশুয়া চাকরের গলদেশ ছিন্ন, রক্তে ঘর প্লাবিত। দেখিয়া কুমুদনাথের গা ঝিমঝিম করিতে লাগিল। বুদ্ধি লোপ হইল। মাতালের মতো টলিতে টলিতে সিঁড়ি দিয়ে উঠিয়া গেলেন। শয়নকক্ষে প্রবেশ করিয়া দেখিলেন গিরিবালা মেঝের উপর লুটাইয়া লুটাইয়া ক্রন্দন করিতেছে। সেই রাক্ষসী খোকাকেও হত্যা করিয়া গিয়াছে। বাহিরে শীত রজনী অবিরাম তুষার বর্ষণ করিতে লাগিল। নমস্কার। বন্য শিশু গল্পটি পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।